দশম শ্রেণীর তড়িৎ চ্যাপ্টারের প্রায় শেষ অংশ হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। এটা একটা অন্য রকমের ঘটনা যে আমরা এতদিন দেখেছি যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে যদি একটা তড়িৎ কোষ থাকে, তবেই বর্তনীতে তড়িৎ প্রবাহটা চলে। এই ঘটনাটা হচ্ছে বর্তনীতে কোনো তড়িৎ কোষ থাকবে না, অথচ তড়িৎচালক বল থাকবে। এটা হচ্ছে ঘটনাটা, যে তড়িৎচুম্বকীয় আবেশ। সেটা কি করে সম্ভব হয়? একটা বদ্ধ বর্তনী নিতে হবে, একটা বদ্ধ বর্তনীটা বদ্ধ। এই এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, বর্তনীটা বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। ধরো একটা চুম্বকের এন মেরু এখানটাতে আমি প্রবেশ করালাম, এটা হচ্ছে এন মেরুকে আমি কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি। কুণ্ডলীর দিকে নিয়ে গেলে এন মেরুর সঙ্গে জড়িত অনেক বলরেখা আছে। আমি বলরেখা তোমাদের বলেছিলাম, এটা যে এন মেরু থেকে বেরোয় তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখা, লাইন্স অফ ফোর্স, এটাকে বলা হয় চৌম্বক প্রবাহ। আগের চ্যাপ্টারে, আগের সময় বলরেখা আমি বলেছিলাম তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে। তাহলে এর সঙ্গে কোনো বদ্ধ কুণ্ডলীর দিকে যদি কোনো চুম্বকের এন মেরুকে নিয়ে আসা যায়, তাহলে এই যে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে, আপেক্ষিক গতি সৃষ্টি হলে এর সঙ্গে জড়িত যে বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রথমে যদি 10টা চুম্বক, এখানে যদি স্থির থাকতো এন মেরুটা, তাহলে যদি 10টা চৌম্বক প্রবাহ কুণ্ডলীর মধ্য দিয়ে যেত, যদি এন মেরুটা কুণ্ডলীর দিকে অগ্রসর হয়, তাহলে ধরো 15টা বলরেখা এর সঙ্গে যুক্ত হবে। এরকমভাবে বলরেখার সংখ্যার যদি পরিবর্তন হয়, তখন এই বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎচালক বলের আবিষ্ট হয়, অর্থাৎ এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হয়, তার মানে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচালক বল কিভাবে, কেন উৎপন্ন হচ্ছে, তার কিছু কারণ আছে। চুম্বক, এই বলরেখার সংখ্যা, বলরেখা এখান দিয়ে চুম্বক প্রবাহ গেলে কুণ্ডলীর মধ্যে ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যস্ত হয় যাতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। আর একটা কারণ বলছি, যে এই যে এখানে কাজ করা হচ্ছে, সেই কাজের জন্য যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তির রূপান্তর, সেটা পরে বলছি। তাহলে এই ঘটনাটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। চুম্বকে বলরেখার সংখ্যার পরিবর্তন হলে এর মধ্যে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তৈরি হয়, যার ফলে এর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। যদি এটাকে আমি না এইদিকে না এগিয়ে উল্টো দিকে নিয়ে যাই, তখন এর মধ্যে উল্টো দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, তখনও তড়িৎচালক বল আবিষ্ট হবে, তখনও তড়িৎচুম্বকীয় আবেশ হবে, তখনও বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। এর ভেতরে বলরেখার সংখ্যা 15টা জড়িত ছিল, আমি যদি বের করে নিই তাহলে 10টা হবে, তাহলে বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। বলরেখার সংখ্যার পরিবর্তন হলে তড়িৎচুম্বকীয় আবেশ হয়। এই সম্পর্কিত তড়িৎচুম্বকীয় আবেশের 3টে সূত্র আছে। তড়িৎচুম্বকীয় আবেশের 3টে সূত্র আছে। তড়িৎচুম্বকীয় আবেশ, তিনটি সূত্র। প্রথম দুটো সূত্র হচ্ছে ফ্যারাডের সূত্র, এটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সূত্র। আর লেঞ্জের সূত্র হচ্ছে 3 নম্বর সূত্র। লেঞ্জের সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। 3টে সূত্র আছে। 1 নম্বর সূত্রটা কি? 1 নম্বর সূত্রটা প্রথমে যেটা বললাম, যে কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে, বদ্ধ বর্তনী কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বদ্ধ বর্তনী, ক্লোজ সার্কিট, বদ্ধ বর্তনী না হলে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে না। কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের বা চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনাটাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। এটাই হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যে তড়িৎচালক বলের পরিমাণ,
এই যে বদ্ধ বর্তনীতে যে চৌম্বক প্রবাহের সংখ্যার পরিবর্তন হচ্ছে, সংখ্যার পরিবর্তনের হার তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক। যে তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে তার সঙ্গে এই চৌম্বক বলরেখার পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। যেমন ধরো তড়িৎচালক বল যদি ই হয়, তড়িৎচালক বল এটা হচ্ছে ই, চৌম্বক প্রবাহের পরিবর্তন, চৌম্বক প্রবাহের পরিবর্তন এটাকে ধরলাম ডি ফাই, মানে φ2 মাইনাস φ1। তার মানে আমি প্রথমে বলেছিলাম φ1 মানে হচ্ছে ধরো 10টা বলরেখা জড়িত হয়েছে, φ2 মানে 15টা বলরেখা জড়িত হয়েছে, তাহলে φ2 মাইনাস φ1 হচ্ছে ডি ফাই, এটা হচ্ছে 5টা হলো, 5 হলো। আর সংখ্যার পরিবর্তন এটা, আর সময়ের পরিবর্তন কত, সময়ের পরিবর্তন এটা হচ্ছে ডিটি, ডিটি মানে হচ্ছে টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1। তাহলে ই সমানুপাতিক ডি ফাই ডিটি, ডি ফাই ডিটি। ডি ফাই হচ্ছে φ2 মাইনাস φ1 আর ডিটি মানে হচ্ছে টি2 মাইনাস টি1। আগে সময় ছিল টি1, এখন সময় হচ্ছে টি2, অর্থাৎ টি2 মাইনাস টি1, এই সময়ে পরিবর্তন হচ্ছে ডি ফাই। তাহলে এইটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তনের হারের সঙ্গে তড়িৎচালক বল সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি খুব দ্রুত যাও, দ্রুত গেলে কী হচ্ছে, সময় ডিটিটা কমবে, খুব তাড়াতাড়ি তুমি যদি চুম্বকটাকে খুব দ্রুত এর মধ্যে ঢোকাও তাহলে কি ডিটিটা টাইমটা কমবে আর সংখ্যার পরিবর্তনটা বাড়বে, তাহলে তখন তড়িৎচালক বল বেশি আবিষ্ট হবে। অর্থাৎ খুব দ্রুত প্রবেশ করালে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। এখানে তুমি একটা বাল্ব লাগাও, বাল্বটা অনেক বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তুমি ঠিক দ্রুত যদি ভেতর থেকে বের করে নিয়ে আসো তাহলেও কিন্তু বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে আর এই গ্যালভানোমিটার কাটার উল্টো দিকে বিক্ষেপ হবে। কিন্তু তুমি যদি এটাকে এর ভেতরে কোনো জায়গায় এনে বা বাইরে যে কোনো জায়গায় স্থির রাখো তাহলে কিন্তু কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। অর্থাৎ পরিবর্তন হতে হবে, বলরেখার সংখ্যার পরিবর্তন হতে হবে এবং এদের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হতে হবে। এটা হচ্ছে তোমার ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্র, 1 নম্বর 2 নম্বর সূত্র। এখান থেকে যে তৃতীয় সূত্র লেঞ্জের সূত্র, সেটা দিক সম্পর্কে বলে কোন দিকে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। লেঞ্জের সূত্রটা হচ্ছে যে বলছে যে কারণে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ এরকম হবে, উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। লেঞ্জের সূত্র বলছে যে বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে কারণে এই তড়িৎচালক বলটা উৎপন্ন হয়েছে সেই কারণটাকে বাধা দেবে। কী কারণে উৎপন্ন হয়েছে? এন মেরুটাকে প্রবেশের জন্য তড়িৎচালক বল উৎপন্ন হয়েছে, তাহলে এই কারণটাকে বাধা দিচ্ছে, মানে এখানে একটা এন মেরু তৈরি হচ্ছে, এন মেরু বিকর্ষণ করছে, বিকর্ষণ করলে এটাকে বাধা দিচ্ছে। তাহলে এই বাধা দেওয়া এখানে এইটা হচ্ছে লেঞ্জের সূত্র, যে কারণে তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে সেই কারণটাকে বাধা দিচ্ছে, অর্থাৎ এখানে একটা এন মেরু উৎপন্ন হচ্ছে। তাহলে এন মেরু উৎপন্ন হতে গেলে এখানে তড়িৎচালক বলের অভিমুখটা কীরকম হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বর্তনীতে কারেন্টটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন সেখানে একটা এন মেরু তৈরি হয়, যদি ক্লকওয়াইজ ঘোরে তখন সেখানে একটা এস মেরু তৈরি হয়। এটা হচ্ছে একটা এস মেরু তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে তড়িৎচালক বলের অভিমুখ। কীভাবে আমরা দেখতে পাচ্ছি? এই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা এই অভিমুখটা বুঝতে পারি। ধরো অ্যান্টি ক্লকওয়াইজ হলে কাঁটার বিক্ষেপ ডান দিকে, ক্লকওয়াইজ হলে কাঁটার বিক্ষেপ বাঁ দিকে। কোন প্রবাহ আমরা তো বুঝতে পারবো না। আমরা একটা জানা তড়িৎ প্রবাহ নিয়ে যদি একটা অ্যান্টি ক্লকওয়াইজ এইটার মধ্যে দিয়ে একটা তড়িৎচালক বল এখানে দিয়ে জানা তড়িৎ প্রবাহ পাঠিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ পাঠাই, পাঠানোর ফলে কাঁটাটা যদি ডান দিকে ঘোরে, ক্লকওয়াইজ পাঠালে কাঁটাটা বাঁ দিকে ঘুরবে। জানা তড়িৎ প্রবাহ দিয়ে আমি গ্যালভানোমিটার কাঁটা কোন দিকে ঘুরছে সেটা আমরা দেখে নিলাম। দেখে নিয়ে এবার তড়িৎচালক বলটা এখান থেকে খুলে দিলাম, খুলে দিয়ে এবার তড়িৎচুম্বকীয় আবেশ ঘটাচ্ছি। ঘটানো হলে যদি কাঁটা ডান দিকে বিক্ষেপ হয় তাহলে আমরা বুঝবো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হয়েছে, যদি কাঁটা বাঁ দিকে বিক্ষেপ হয় তাহলে বুঝবো ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হয়। এন মেরুটাকে যদি আমি এখান থেকে বের করে নিয়ে আসি,
তখনও এই বের করাটাকে বাধা দিচ্ছে। মানে কি হচ্ছে, এখানে একটা এস মেরু তৈরি হচ্ছে, এস মেরু এন মেরুকে আকর্ষণ করে এন মেরুটাকে বের করাটাকে বাধা দিচ্ছে। তাহলে এখানে একটা এস মেরু তখন তৈরি হবে, তাহলে তখন তড়িৎ প্রবাহটা ক্লকওয়াইজ হবে, অর্থাৎ তড়িৎচালক বলটা তখন উল্টো দিকে হবে। এইভাবে যে গতি, তুমি একটা বদ্ধ বর্তনী, ধরো একটা বদ্ধ বর্তনী, এর মধ্যে দিয়ে এখান দিয়ে শূন্য স্থানে ধরো এরকম একটা তার আছে, তার তুমি যদি চুম্বককে উপর থেকে নিচে ফেলো, তাহলে চুম্বক কিন্তু অবাধে পড়বে না। এটা এন, এটা হচ্ছে এস। চুম্বকটা যদি ভূমিতে নিচের দিকে অবাধে পড়বে না, কারণ কি না, চুম্বকটা নিচের দিকে যত ওই কুণ্ডলীর দিকে অগ্রসর হচ্ছে, তত তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে, কুণ্ডলিতে বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে, তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে। আবেশ হওয়ার ফলে এই মুখে একটা এন মেরু তৈরি হবে, এন মেরু প্রবেশ করছে, এন মেরু তৈরি হবে এবং এন মেরু বাধা দেবে। বাধা দিলে ও কিন্তু অভিকর্ষ ত্বরণে পড়বে না, অভিকর্ষ ত্বরণের কম ত্বরণে পড়বে, এখান দিয়ে বাধা পাচ্ছে। তো এটা হচ্ছে লেঞ্জের সূত্র। এবার দেখো, শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে লেঞ্জের সূত্রের একটা যোগাযোগ আছে। কীরকম না, এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হচ্ছে, তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমরা এই বাধার বিরুদ্ধে যদি এন মেরুটাকে এখানে প্রবেশ করাই, তাহলে একটা যান্ত্রিক কাজ করছে। বাধাজনিত বলের বিরুদ্ধে যদি আমরা কাজ করলে সেই যে কাজের ফলে যে স্থিতিশক্তিটা, সেই স্থিতিশক্তিটা রূপান্তরিত হয়ে এখানে তড়িৎ শক্তির সৃষ্টি করছে। আবার এটাকে বের করি, সেখানেও বাধা হচ্ছে। তাই বাধাজনিত কাজের ফলে যে যান্ত্রিক শক্তি ওদের তৈরি হচ্ছে, স্মৃতিশক্তি তৈরি হচ্ছে, সেই স্মৃতিশক্তিটাই এর মধ্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ লেঞ্জের সূত্র, আমি যদি শক্তি সংরক্ষণ সূত্রটাকে ধরি, তাহলে আমি লেঞ্জের সূত্র পাবো। যদি লেঞ্জের সূত্রটাকে ধরি, যে এখানে বিপরীত বাধা দিচ্ছে, অর্থাৎ সমমেরু উৎপন্ন হচ্ছে, এটাকে যদি ধরি, তাহলে আমরা শক্তি সংরক্ষণ সূত্র পাবো। কারণ যে কাজটা হচ্ছে, সেই কাজটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে। এইটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের সমস্ত সূত্রাবলী। তড়িৎচুম্বকীয় আবেশের থেকে আমরা যে ঘটনাগুলো পাই, সেখানে এই ডায়নামো, তারপরে এসি ডায়নামো, ডিসি ডায়নামো, অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেগুলো আমরা দেখব। এইটা করতে গিয়ে আগে একটা সূত্র বলা খুব দরকার, সেটা না বললে ডায়নামোর অ্যাকশনটা তোমরা বুঝতে পারবে না। সেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। তোমরা তড়িৎচুম্বকত্বের ক্ষেত্রে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পড়েছিলে। কি পড়েছিলে না, এইটা হচ্ছে তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে, আর এটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে মোটরের নিয়ম। এই অনুযায়ী মোটরটা ঘুরছে, একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার বা কুণ্ডলী ঘুরছে। আগের দিন বলেছিলাম যে একটা মোটর ঘুরছে, তাহলে মোটরের ওই তারগুলো এই দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের একটা ডান হস্ত নিয়ম আছে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এটা কিরকম? সেখানেও তর্জনী, মধ্যমা, এবং এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে পরিবাহীর গতি, তাহলে যদি চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর গতি হয়, তবে এইটা হচ্ছে এই মধ্যমাটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করবে। আবিষ্ট তড়িৎচালক বল অভিমুখ নির্দেশ করবে। ডান হাতের তিনটে আঙ্গুলকে যদি আমি এইভাবে করি, ডান হাতের তিনটে আঙ্গুল, তাহলে এইটা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এইটা বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে, তবে তর্জনী আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করবে। বাঁ হাতের সঙ্গে ডান হাতের ডিফারেন্স হয়ে গেল, যে যদি এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এটা যদি আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে এইটা পরিবাহীর গতির অভিমুখ, মানে এখানে আমরা গতি পাচ্ছি,
এই দুটো হচ্ছে ইনপুট, এই দুটো দিচ্ছি তবে আমি গতি পাচ্ছি। আর ডান হস্ত নিয়মের ক্ষেত্রে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, যদি এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, বৃত্তাঙ্গুষ্ঠ যদি পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে, অর্থাৎ এই দুটো হচ্ছে ইনপুট, তবে আমি আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এইটার ভিত্তি করে তুমি এবারে আমি এই এসি ডায়নামো তৈরি করব। তার আগে এসি এবং ডিসি সম্বন্ধে কিছু বলা দরকার। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ, সমপ্রবাহ। তার মানে এইদিকে যদি প্রবাহটা ধরি, এইদিকে যদি আই তড়িৎ প্রবাহ ধরি, এদিকে যদি তড়িৎচালক, এদিকে যদি টাইম ধরি, তাহলে এটা সময়ের সঙ্গে কনস্ট্যান্ট ডিসি। মান এবং দিক কিছুরই পরিবর্তন হবে না, সময়ের সঙ্গে কনস্ট্যান্ট। একটা তড়িৎ কোষের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ কোষ থেকে যখন তড়িৎ প্রবাহ যায়, তখন এটা কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ যাচ্ছে, কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে ডিসি, এই প্রবাহটা হচ্ছে ডিসি। কিন্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহটা উল্টে যায়, এদিকটা হচ্ছে আই, এটা যদি টাইম ধরি, তাহলে তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বল উল্টে যায়, তখন এটা হচ্ছে এই, এটা হচ্ছে সাইন কার্ভ, সাইন লেখ। তড়িৎ প্রবাহ যদি উল্টে, এটা হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট। এসি, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এসি এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো সময়ের সঙ্গে সঙ্গে, সময় যত এগোচ্ছে মানটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে সর্বোচ্চ মান হচ্ছে, তারপরে আবার আস্তে আস্তে কমছে, জিরো হচ্ছে, তারপর আবার দিকটা পাল্টাচ্ছে, উল্টো দিকে হচ্ছে, উল্টো দিকে আবার মানটা বাড়ছে, আবার দিকটা, মানটা বাড়ছে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হচ্ছে, আবার মানটা কমছে। তাহলে এইটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এর দিকও পাল্টাচ্ছে, মানও পাল্টাচ্ছে। এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। আমাদের ব্যবহারিক জীবনে পরিবর্তী প্রবাহের ব্যবহারটাই বেশি। আমরা পরিবর্তী ডিসির থেকে এসিকেই বেশি ব্যবহার করি, কারণ অনেক দূর থেকে, পাওয়ার স্টেশন থেকে আমরা যখন এসিকে আনি, তখন আমাদের খরচ অনেক কম হয়। ও এসির মধ্যে যে শক্তিটার বিকিরণটা কম হয়, এসিটাকে অবিকৃতভাবে আমরা পাওয়ার স্টেশন থেকে বাড়ির কাছে নিয়ে আসতে পারি। এবং ট্রান্সফরমার যে আছে, সেই ট্রান্সফরমার, দুরকম ট্রান্সফরমার, স্টেপ আপ এবং স্টেপ ডাউন, তারা কি করে, এসি ভোল্টেজটাকে কমাতেও পারে, বাড়াতেও পারে আমাদের প্রয়োজন অনুযায়ী। কিন্তু ডিসিকে এই জিনিসটা করা যায় না। এসি উৎপন্ন করতে খরচটা কম হয়, ডিসিতে খরচটা অনেক বেশি হয়। এবং কিন্তু তোমার তাপীয় ফল বা এগুলোর ক্ষেত্রে এসি ডিসি সমান ব্যবহার করে। কিন্তু বড় বড় যন্ত্রপাতি, বড় বড় ট্রেন, ট্রাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু তখন এসিটা খুব একটা সুবিধাজনক নয়। এই হচ্ছে এসি এবং ডিসি। এই ডায়নামো থেকে আমরা এসিটাকে উৎপন্ন করতে পারি, অল্টারনেটিং কারেন্ট। কি করে দেখো, এইটা একটা আর্মেচার কুণ্ডলী, এ বি সি ডি, একটা আর্মেচার কুণ্ডলী। আর্মেচার কুণ্ডলীর এই প্রান্তটা, এই তারটা একটা আর রিংয়ের সঙ্গে যুক্ত, সবই পরিবাহী পদার্থ। রিংটা সঙ্গে এখানে একটা কার্বন ব্রাশ আছে, এই ব্রাশটার সঙ্গে তোমার এক বর্তনীর একটা অংশ যুক্ত, T1। আর এই বর্তনীর এই লিম্বটা, এই বাহুটা, সিডি বাহুটা, সেটা সেই তারটা সোজা গিয়ে আরেকটা রিংয়ের সঙ্গে যুক্ত। সেই রিংটার সঙ্গে আরেকটা কার্বন ব্রাশ আছে, T2, দিয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহটা পাঠাবে। কি করে পাঠাবে দেখো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম যদি আমি দেখি, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম করলে চৌম্বক ক্ষেত্রটা ওদিকে যাচ্ছে, আর এটা ঘুরছে এইভাবে। যদি ওইদিকে ঘোরে, চৌম্বক ক্ষেত্রটা ওই দিকে যাচ্ছে, এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কুণ্ডলীটা ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই বিবাহটা ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, মানে এইরকম ঘুরছে, এই ঘুরছে ওপর থেকে নিচে। এটা হচ্ছে এ বিবাহু, এই বাহুটা ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, এই দিকে আসবে, এই পাশে আসবে, আমার দিকে আসছে। অর্থাৎ তড়িৎ প্রবাহটা
এইরকম হচ্ছে। এই বাহুটা তুমি যদি দেখো, এই বাহুটার ক্ষেত্রে দেখো, এই বাহুটা এবি বাহুটা ওপর থেকে নিচে আসছে, আর সিডি বাহুটা নিচ থেকে ওপরে আসছে। তাহলে সিডি বাহুটা যদি নিচ থেকে ওপরে আসে তখন হচ্ছে কি, তো এইদিকে প্রবাহ নিচ থেকে ওপর দিকে, নিচ থেকে যদি ওপর দিকে আসে এটা তড়িৎ প্রবাহ, তখন এটা যাচ্ছে ওই দিকে, নিচ থেকে ওপর দিকে গেলে চৌম্বক ক্ষেত্র এইদিকে, ওটা যাচ্ছে ওই ওই পাশে। এটা যেমন এই পাশে যাচ্ছিল, ওটা ওই পাশে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা এরকম যাচ্ছে। তাহলে কারেন্টটা এইভাবে ঘুরছে কতক্ষণ না, যখন পুরো একটা হাফ সাইকেল হচ্ছে। হাফ সাইকেল হলে এবি বাহুর মধ্য দিয়ে কারেন্টটা এদিকে ঢুকছে, অর্থাৎ ধরো এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এখান দিয়ে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে এবি বাহুর মধ্য দিয়ে কারেন্টটা এসে এই রিংয়ের মধ্য দিয়ে গিয়ে এই ব্রাশের মধ্য দিয়ে এরকমভাবে এসে এইটার মধ্য দিয়ে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। পরবর্তী অর্থে এবি বাহুটা, এটা এবি বাহু ছিল, এটা সিডি বাহু ছিল, ঘুরে পুরো এইদিকে চলে আসছে। তাহলে তখন এইদিকে এবি বাহু হচ্ছে, এইদিকে সিডি বাহু হচ্ছে। সিডি বাহুটা এইদিকে থাকার ফলে তখন কারেন্টটা এইদিকে যাবে, তখন এর জায়গায় তখন এইটা হয়ে যাচ্ছে, তখন এটা সি, এটা ডি হচ্ছে, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে তখন সিডি, এই সিডি বাহুটা এইদিকে চলে আসছে, তখন এই যে পুরো জিনিসটা, এই তারটা, এই রিংটা পুরো এ পাশে চলে আসছে, অর্থাৎ এই তারটার মধ্য দিয়ে তখন কারেন্টটা ওপর নিচের দিকে যাচ্ছে। এই তারটার মধ্যে দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে ঢুকছে, তখন কারেন্টটা এই দিক দিয়ে ঢুকছে। আগের অংশে কারেন্টটা এখান দিয়ে বেরোচ্ছিল, এখন এই বাহুটা এইদিকে চলে আসার ফলে এদিকে কারেন্টটা ঢোকে, তাহলে এই রিংটার মধ্য দিয়ে কারেন্টটা ঢোকার ফলে এরমভাবে এই রিংটা তখন, এই এবি বাহুটা তখন এপাশে চলে এসছে। এপাশে যদি বাহু হয় তার মধ্যে কারেন্টটা এদিকে যায়, এদিকে কারেন্টটা যায়, তাহলে তখন R1 রিংটার মধ্য দিয়ে কারেন্টটা তখন এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, এটার মধ্য দিয়ে কারেন্টটা চলে, R1 রিংটার মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে। অর্থাৎ প্রথম অর্ধে যখন এইরকম ছিল, কারেন্টটা এইভাবে R1 রিংয়ের মধ্য দিয়ে গিয়ে এইভাবে যাচ্ছিল। দ্বিতীয় অর্ধে যখন এটা উল্টে যাচ্ছে, এই সিডি বাহুটা এপাশে চলে, পুরো রিংটাই এদিকে চলে আসছে, এই রিংটা ওপাশে চলে যাচ্ছে, তখন কারেন্টের ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক অর্ধে কারেন্টের ডিরেকশনটা কিন্তু পাল্টে যাচ্ছে। এটা হচ্ছে এসি ডায়নামো। মানে একবার এইটা এদিকটা পজিটিভ হচ্ছে, এদিকটা নেগেটিভ হচ্ছে, পরবর্তী অর্থে আবার যখন এই সিডি বাহুটা ঘুরে এপাশে চলে আসছে, তখন সিডি বাহুটা হচ্ছে পজিটিভ, তখন এইটা R2টা পজিটিভ। সিডি বাহুর সঙ্গে এই রিংটা ফিক্সড, অর্থাৎ সিডি বাহুতে যখন কারেন্টটা নামছে, সি থেকে ডি এর দিকে নামছে, মানে এইটা যখনই এদিকে চলে আসবে তখন এই সি থেকে ডি এর দিকে কারেন্টটা নামবে, এরকম কারেন্টটা নামছে সি থেকে ডি এর দিকে, এই বাহুটা যখন এদিকে চলে আসছে। আর এটা যখন এবি বাহুটা যখন ওপাশে চলে যাচ্ছে, তখন এ থেকে বি এর দিকে কারেন্টটা উঠবে, এ থেকে বি এর দিকে কারেন্টটা উঠছে। রিংগুলো ফিক্সড, তাহলে R2 রিংয়ের মধ্য দিয়ে তখন কারেন্টটা বর্তনীতে ঢুকছে, আর R1 রিংয়ের মধ্য দিয়ে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। R1 রিংয়ের সঙ্গে এবি বাহুটা ফিক্সড, তাহলে এবি বাহুটা যখন এপাশে চলে যাচ্ছে তখন R1 রিং থেকে কারেন্টটা বেরিয়ে পড়ছে। আর সিডি বাহুটা যখন এপাশে চলে আসছে, সিডি বাহুর সঙ্গে R2 রিংটা ফিক্সড, সিডি বাহুর দিক থেকে কারেন্টটা ভিতরের দিকে, সি থেকে ডি এর দিকে ঢুকছে, তাহলে R2-র মধ্যে দিয়ে কারেন্টটা ঢুকছে। এইভাবে অল্টারনেটিং কারেন্ট তৈরি হচ্ছে। অর্থাৎ একটা অর্ধে এটা পজিটিভ, R1 থেকে R2-র দিকে যাচ্ছে, আরেকটা অর্ধে R2 থেকে R1 এর দিকে যাচ্ছে, উল্টো হচ্ছে। এটা যখন ডিসি ডায়নামো করবো, এটা যদি আমি ডিসি ডায়নামো করি তখন এর স্ট্রাকচার কিছুটা পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে? এই জায়গাটার পরিবর্তন হবে ডিসি ডায়নামোটার ক্ষেত্রে। অর্থাৎ এটা দিয়ে এটা একটা ব্রাশ, কার্বন ব্রাশের সাহায্যে, ব্রাশটা একটা হাফ রিং এর সঙ্গে যুক্ত, এরকম হাফ রিং, আরো আছে হাফ রিং। এদিকটায় সিডি বাহুটা, সেটাও একটা সিডি বাহুটা আরেকটা ব্রাশের সাহায্যে, সেটা আরেকটা হাফ রিং এর সঙ্গে যুক্ত।
হাফ রিংয়ের সঙ্গে যুক্ত। এই দুটো হাফ রিংয়ের সঙ্গে যুক্ত হলে রিং থেকে এইটা এই রিংটার সঙ্গে যুক্ত এই বাহুটা, আর এইটা হচ্ছে এই রিংটার সঙ্গে যুক্ত, এই হাফ রিংয়ের সঙ্গে যুক্ত। এইবার এটার সঙ্গে একটা ব্রাশ, একটা কার্বন ব্রাশের সঙ্গে বর্তনীর একটা অংশ যুক্ত। এটা হচ্ছে তোমার একটা গ্যালভানোমিটার, এটা হচ্ছে একটা বাতি, এটা আরেকটা ব্রাশের সঙ্গে বর্তনীর আরেকটা অংশ যুক্ত। এইবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে যদি এরকম হয় যে প্রথম অর্ধে বি থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে আগেরটার মধ্যে দিয়ে, তাহলে তখন কারেন্টটা এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে কারেন্টটা গিয়ে এখান দিয়ে ঢুকছে, আর দিয়ে সি থেকে ডি থেকে সির দিকে কারেন্টটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট অর্ধে হচ্ছে, প্রথম অর্ধে এরকমভাবে কারেন্টটা যাচ্ছে। এবার যখন সিডি বাহুটা এদিকে চলে এলো, এবি বাহুটা ওইদিকে চলে গেল, তখন ঠিক ঘুরতে ঘুরতে এই ব্রাশটা ঘুরে এইদিকে চলে এলো, আর মানে এই যে এটা যুক্ত ছিল এর সঙ্গে, মানে এই রিংটা আর এটা ফিক্সড, তাহলে এইটা ঘুরে গিয়ে এই ব্রাশটার সঙ্গে যুক্ত হয়ে গেল। এই হাফ রিংটা আর এই তারটা গিয়ে এই ব্রাশটার সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই হাফ রিংটা আর এই তারটা এটা এই ব্রাশটার সঙ্গে যুক্ত হয়ে গেল। এই ব্রাশটার সঙ্গে যুক্ত হয়ে গেলে তখন সিডি বাহুটা যখন এদিকে চলে আসছে, সি থেকে ডি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই ব্রাশটা যদি এদিকে চলে আসে তখন এখান দিয়েই কারেন্টটা চলে আসছে, একই অভিমুখে কারেন্টটা চলে যাচ্ছে। এবি বাহুটা যখন এদিকে চলে আসছে তখন এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তখন এই রিংটা এপাশে চলে আসলে সেটাও এদিক থেকে মানে একই অভিমুখে কারেন্টটা যাচ্ছে যদি আমি রিংটাকে চেঞ্জ করি। এইটা হচ্ছে ডিসি ডায়নামো। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে ছিল ফুল রিং এসি ডায়নামোর ক্ষেত্রে, আর ফলে অল্টারনেট হচ্ছিল কারেন্টটা। এখানে হচ্ছে ডিসি ডায়নামো, এটা যে হাফ রিং, অর্থাৎ এখানে কারেন্টটা কিন্তু একটা অর্ধে যেদিকে কারেন্টটা যাচ্ছে সেই হাফ রিংটা ঘুরে আবার আরেকটা অর্ধে অন্য দিকে অন্য টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে, এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল, এখান দিয়ে পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল। এইবার যখন এটা ঘুরে এপাশে চলে আসছে তখন এদিকটা পজিটিভ হয়েছে, পজিটিভই থেকে যাচ্ছে, আর এদিকটা এপাশে চলে গেলে এদিকটা নেগেটিভই থেকে যাচ্ছে। হ্যাঁ, ফলে তোমার কারেন্টের ডিরেকশনটা একই দিকে থাকছে। খুব ভালো করে বইটা পড়লে জিনিসটা বুঝতে পারা যাবে। এই হচ্ছে দুটো ডায়নামোর পার্থক্য, এবং সেই দুটো ডায়নামোর নিয়মটাই ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের উপর ডানহস্ত নিয়মের উপর নির্ভর করে এই দুটো ডায়নামো হচ্ছে, এবং ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।